আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এমএমকে টিভির পক্ষ থেকে প্রত্যেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। বরাবরের মতো আজও আমি এসেছি তোমাদের সামনে প্র্যাকটিস ক্লাস নিয়ে। অর্থাৎ এর আগে আমি তোমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের কতগুলো রুলস দিয়েছি, অনলি 4টা রুলস দিয়েছি। ইনশাল্লাহ 4টা রুলসই কিন্তু সব কিছু ঠিক আছে। তো আজকে সেই 4টা রুলসের উপরে আমি তোমাদেরকে এক্সাম্পল করাবো, প্র্যাকটিস ক্লাস। তো ঠিক আছে, চলো দেখি আমি এখানে 3টি এক্সাম্পল অলরেডি করেছি, তোমরা খেয়াল করো। প্রথম যে এক্সাম্পলটা ছিল এখানে ছিল মোরাল লেসন, এতটুকুই কিন্তু সাবজেক্ট। মোরাল লেসন 2টা ওয়ার্ড মিলে সাবজেক্ট। মোরাল লেসন মানে হচ্ছে নীতি শিক্ষা বা নৈতিক শিক্ষা। ইজ এসেনশিয়াল, এসেনশিয়াল ফর মানে দরকারি। এই এসেনশিয়াল ফর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা প্রত্যেকদিন 10টা করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমরা মুখস্থ করবে। আমি তোমাদের সাজেস্ট করবো অ্যাডভান্স লার্নার যে বইটা আছে, গ্রামার বই, সেই বইটা তোমরা ফলো করার চেষ্টা করবে। ডিয়ার ভিউয়ার্স, তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখছি যে অনেকে 4টা-5টা স্কুলে পড়াশোনা করে না। টোটাল তাদের পড়াশোনার লাইফে একদম অনার্স মাস্টার্স কমপ্লিট করে টোটাল 4টা-5টা প্রতিষ্ঠানেও তারা পড়ে না। বাট আমি 4টা-5টা বোর্ডে পড়াশোনা করেছি, 4টা বোর্ডে পড়াশোনা করেছি। যশোর বোর্ডে পড়াশোনা করেছি, ঢাকা বোর্ডে পড়াশোনা করেছি, দিনাজপুর বোর্ডে পড়াশোনা করেছি, রাজশাহী বোর্ডে পড়াশোনা করেছি। এই 4টা বোর্ডে পড়াশোনা করেছি। তা আমি সব বোর্ডকে অ্যানালাইসিস করে দেখেছি যে অ্যাডভান্স লার্নার্স ইজ দ্য বেস্ট ইংলিশ গ্রামার বুকস অফ বাংলাদেশ। তো আমি সাজেস্ট করবো তোমরা এই বইটা পড়বে। তো সেখানে ইডিয়াম ফ্রেজ আছে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে। আমি আমার স্টুডেন্টদেরকে প্রতিদিন 10টা করে মুখস্থ করাচ্ছি। তোমরা যারা আমার আজকের ক্লাসটি দেখছো তারা অবশ্যই এই আমার এই সাজেশনটা মেনে চলার চেষ্টা করবে। তো এখানে আছে ইসেনশিয়াল ফর মানে দরকারি, তাহলে মোরাল লেসন ইজ ইসেনশিয়াল ফর, নীতি শিক্ষা দরকার দিস এর জন্য। ঠিক আছে, এখন এই বাক্যটার অর্থ হয়তো তোমাদের কাছে অসম্পূর্ণ মনে হচ্ছে, কেন এটা আসলে প্যাসেজ আকারে আসে তোমাদের ট্রান্সফরমেশনটা। এটা হয়তো অন্য কোনো এর আগে আরো কোনো বাক্য ছিল। ঠিক আছে, তো যেহেতু আমরা আজকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শিখতেছি, এই কারণে এটা হয়তো দেখা গেলো 3-4 নম্বরেও হতে পারে। ঠিক আছে, আমি এখানে 1 নম্বরে শিখাচ্ছি, এটা হয়তো দেখা গেলো ABCD দিয়ে থাকে তোমাদের। ঠিক আছে, হয়তো দেখা গেলো কোনো পরের কোনো নাম্বারে এটা আছে। তাই এর জন্য আমাদের কি দরকার, নীতি শিক্ষা দরকার। ওকে, তো এখানে আমাদের যে 1 নম্বর রুল ছিল অক্সিলারি ভার্ব। খেয়াল করো, এই যে ইজ কিন্তু একটা অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্বের সঙ্গে আসলে এই বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য আছে, মানে হ্যাঁ বোধক বাক্য আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু অবশ্যই না বোধক হবে। এই রুলসটা কালকে আমি দিয়েছিলাম। তাহলে এই ইজের সঙ্গে কি করব, সর্বপ্রথম আমরা খুঁজে বের করবো অক্সিলারি ভার্ব। ইজেন্ট লিখবো, কি লিখবো, ইজেন্ট। ওই ইজেন্টকে শুরুতে বসাবো। দেখো এখানে কিন্তু ছোট হাতের আই ছিল, আমরা এখানে বড় হাতের আই ইউজ করবো। ইজেন্ট। এক ভাই বলছে যে ইজ নট লেখা যাবে কিনা, না ইজ নট লেখা যাবে না, এখানে ইজেন্ট লিখবে। এরপরে এই অক্সিলারি ভার্বের পরে যে এখানে যে চেয়ার খান, সেই চেয়ার খান হচ্ছে সভাপতি সাহেবের চেয়ার, আর সভাপতি সাহেব হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্বের পরে তোমরা সাবজেক্ট লিখবে। তাহলে সাবজেক্ট এখানে 2টা শব্দ নিয়ে গঠিত হয়েছে, মোরাল লেসন নীতি শিক্ষা। এরপরে যা আছে, অর্থাৎ আমাদের এটাও লেখা হয়ে গেছে, আমাদের সাবজেক্ট লেখা গেছে, বাদ বাকি অংশ পুরোপুরি লিখে যাব। শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। এই প্রশ্নবোধক চিহ্ন না দিলেও তোমরা 0 পেয়ে যাবে। ওকে, এবার চলো আমরা 2 নম্বর এক্সাম্পলে দেখি। 2 নম্বর এক্সাম্পলটা ছিল দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোনস। দেখো এত দূর পর্যন্ত সাবজেক্ট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা 5 বগির ট্রেন। ঠিক আছে, সাবজেক্ট দেখে ঘাবড়ানোর কিছুই নাই। একটা শব্দ দিয়ে সাবজেক্ট হয়, আবার 5টা শব্দ দিয়ে যে সাবজেক্ট হতে পারে তারই প্রমাণ এটা। খেয়াল কর, দ্য কনজিউমার্স, কনজিউমার্স মানে ভোক্তা শ্রেণীরা, ভোক্তারা, অফ মোবাইল ফোনস, মোবাইল ফোনের যে ভোক্তারা, অর্থাৎ আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। আর ইনক্রিজিং, এই হচ্ছে অক্সিলারি ভার্ব, এই হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি। আর ইনক্রিজিং মানে বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে মানে দিনে দিনে। এই ডে বাই ডে হচ্ছে একটা ইডিয়াম ফ্রেজ। ঠিক আছে, তাহলে এগুলো তোমাদের রেগুলারিটি মেইনটেইন করে। এখানে একটা পাইছিলাম ইসেনশিয়াল ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে একটা পাইলাম ইডিয়াম ফ্রেজ। এই জন্য আমি বারবার বলতেছি তোমরা ইডিয়াম ফ্রেজ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা রেগুলারিটি মেইনটেইন করে 10টা করে মুখস্থ করবে। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু আমরা পেয়ে গেছি, এই যে আর, এবং বাক্যটা ছিল কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য মানে ইতিবাচক বাক্য। তোমরা জানো যে অ্যাসার্টিভ মানে উৎস অনুসারে বাক্য 3 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি। এর মধ্যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ
এই 3 প্রকারের বাক্যই কিন্তু হ্যাঁ বোধক এবং না বোধক হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হতে পারে। তো এই বাক্যটা কিন্তু আছে অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে আমাদের আনসারটা হবে নেগেটিভ বাক্য। তাহলে আমরা এই অক্সিলারি ভার্বের সঙ্গে এন অ্যাপোস্ট্রফি টি লিখি, তাহলে আরেন্ট লিখবো, যেহেতু এটা ছোট হাত রয়েছে মাঝখানে, এখানে শুরুতে আসলে বড় হাত হয়ে যাবে, তাহলে আরেন্ট। ওকে, আরেন্ট। তারপরে ওই যে বলেছি সভাপতি সাহেব বসবে এখানে, দা এই সেই রেলগাড়ি মার্কার সভাপতি, এই যে দেখো দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোনস। ওকে, তাহলে আরেন্ট দ্য কনজিউমার্স অফ মোবাইল ফোনস, সাবজেক্টটা মাশাআল্লাহ। এবার আমরা যা আছে তাই লিখে যাবো, অর্থাৎ এই আর চলে গেছে এখানে, সাবজেক্টও চলে গেছে, বাদ বাকি থাকলো ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে আমরা সেই ইনক্রিজিং ডে বাই ডে লিখলাম, লেখার পরে এটা ফুল স্টপ দিয়ে দেবো, পরীক্ষায় 0 পেয়ে যাবো যদি আমরা এই প্রশ্নবোধক চিহ্নটা না দিই। মোস্ট অফ দ্য স্টুডেন্টস কিন্তু এই কাজটাই করে, আমি যখন তাদেরকে পড়াতে যাই আমি এটাই লক্ষ্য করি। তো ঠিক আছে, 2 নম্বর এক্সাম্পল তো হয়েই গেল, এবার চলো আমরা 3 নম্বর এক্সাম্পলটার সাথে মোকাবেলা করি। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর এক্সাম্পলটা কি ছিল? নোবডি ডিনাইজ। ডিনাই মানে আসলে এটা ছিল কিন্তু ডিনাই, DENY ছিল, DENY, ওয়াইটা উঠে গিয়ে IES হয়েছে। নোবডি ডিনাইজ, কেউ উপেক্ষা করতে পারে না। ডিনাই মানে উপেক্ষা করা, অবহেলা করা, অবজ্ঞা করা। দেয়ার কন্ট্রিবিউশন, তাদের অবদান, টু দেয়ার মাদারল্যান্ড, এখানে বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের আমাদের মাতৃভূমির প্রতি যে অবদান তা কেউ উপেক্ষা করতে পারে না। এখানে কি দারুণ একটা রুলসে পড়ে গেছে, নোবডি নো ওয়ান নান। আমি তোমাদেরকে একটা রুলস দিয়েছিলাম নোবডি নো ওয়ান নানের, সেই নোবডি নো ওয়ান নান আছে, বাক্যটা তাহলে অবশ্যই নেগেটিভ বাক্য, তাহলে আনসারটা অবশ্যই অ্যাফার্মেটিভ হতে হবে। এই বাক্যে কিন্তু আমরা শুরুটা করছিলাম হু দিয়ে, হুর পরে ভার্ব থেকে শুরু করে বাকি অংশ। রুলসটা ভেরি সিম্পল, হু প্লাস ভার্ব থেকে শুরু করে বাকি অংশ, লিখলাম হু। এবার ভার্ব আছে কিন্তু ডিনাই, ডিনাই মানে আমি বলেছি উপেক্ষা করা। ঠিক আছে, এখানে আছে ডিনাইজ, তাহলে হু ডিনাইজ, বাদ বাকি যা আছে মাথা পর্যন্ত আমরা লিখে যাব এবং শেষে একটা ইন্টারোগেটিভ সাইন দিয়ে দেবো, ইনশাল্লাহ 1-এ 1 পেয়ে যাবে তোমরা। তো ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, এরপর দেখবো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের 4, 5 এবং 6 নম্বর এক্সারসাইজ। তো চলো আমরা দেখি 4 নম্বরে কি আছে। অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে কি তোমরা জানো অবশ্যই, রাগ। অ্যাঙ্গার মানে রাগ, আর অ্যাঙ্গার থেকে কিন্তু মূলত আসছে অ্যাংরি। অ্যাংরি মানে কি? রাগী, রাগান্বিত। ওকে, আচ্ছা, অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস। এই ভাইস শব্দের অর্থ কি জানো? অপকর্ম, খারাপ কাজ। তাহলে রাগ তো আসলেই খারাপ কাজ, তাই না? আচ্ছা, তাহলে তার মানে বলছে অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, রাগ অপকর্ম ছাড়া আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই বাক্যটা কি অ্যাফার্মেটিভে আছে না নেগেটিভে আছে? নিশ্চয়ই নেগেটিভে আছে, নাথিং দেখে তোমরা বুঝে নিচ্ছ। তাহলে আনসারটা হবে কিন্তু অবশ্যই অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক বাক্য হবে। আচ্ছা তাহলে চলো দেখি আমরা ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব শুরুতে খুঁজে বের করো ইজ। সরি, আমরা এখানে ইজেন্ট দিতে পারছি না, যেহেতু বাক্যটা নেগেটিভ আছে। আমরা কি দেবো? ইজ ব্যবহার করব। ইজ এর পরের যে পজিশন সেটা হচ্ছে সাবজেক্টের, অক্সিলারি ভার্বের পরেই কিন্তু সাবজেক্ট বসবে। তাহলে ইজ অ্যাঙ্গার, ছোট হাত দিবে যেহেতু মাঝখানে লিখতেছো। ইজ অ্যাঙ্গার। নাথিং থাকলে এনিথিং হয়। তোমাদের রুলস নাম্বার সম্ভবত আমি গত পর্বে 4 নম্বরে দিয়েছি। হ্যাঁ, নেভার থাকলে এভার হবে, আর নাথিং থাকলে হবে এনিথিং। তাহলে নাথিং এর পরিবর্তে এনিথিং লিখেছি, আর কোথাও কোনো পরিবর্তন করিনি, জাস্ট শেষে ইন্টারোগেটিভ সাইন ব্যবহার করেছি, তা না হলে তো 0। ওকে, আচ্ছা চলো এবার আমরা 5 নম্বর এক্সাম্পলটা দেখি। ভেরি সিম্পল অ্যান্ড ক্রিটিক্যাল, মানে টক ঝাল মিষ্টি, এর নাম টেস্টি। আসলে দেখো, এতক্ষণ কিন্তু আমরা একঘেয়েমি করতে করতে একটা বোরিং ফিল করছিলাম, শুধু ইন্টারোগেটিভ করতে বলছে, ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে করতে আমরা বোরিং হয়ে গেছি। বাট এখন কিন্তু ইন্টারোগেটিভ দেওয়া আছে, দেখো এই সাইন দেখে বুঝে নিলাম যে এই বাক্যটা ইন্টারোগেটিভে আছে। হট দেখেও তো বুঝে নিতে পারি বাক্যটা ইন্টারোগেটিভে আছে। সামনে অ্যাসার্টিভ লেখা, সেটা দেখেও বুঝতে পারি এটা ইন্টারোগেটিভে আছে। তা নাহলে অ্যাসার্টিভ করতে বলবে কেন? তাহলে 3টা সাইন দেখে বুঝে নিলাম, হট দেখে বুঝে নিলাম, প্রশ্নবোধক চিহ্ন দেখে বুঝে নিলাম, আর সামনে অ্যাসার্টিভ দেখে বুঝে নিলাম। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। অ্যাকচুয়ালি হয়েছে কি, এক ভদ্রলোক সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, তার পেছন থেকে আরেক ভদ্রলোক আসতেছে। তো পেছনের ভদ্রলোক সামনের ভদ্রলোককে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনার নাম কি?
লোকটা কোনো কথা বলে না। ফির আবার বলতেছে ভাই আপনার বাসা কোথায়, চিনলাম না তো। কোনো কথা বলে না। ভাই আপনি কেন কথা বলতেছেন না, কি সমস্যা কি? পেছনের লোক প্রশ্ন করেই যাচ্ছে। যাক 3-4টা প্রশ্ন করার পর সামনের ভদ্রলোক পেছন ফিরে তাকিয়ে বলল মোড্ডে জিগান। তখন পেছনের লোক বলতেছে ভাই আমি পেয়ে গেছি, আমার কোনো কিছুই আর জিজ্ঞাসা করার নাই। তার মানে যখনই বলতেছে মোড্ডে জিগান, তখনই সে বুঝে নিছে যিনি আমাদের এলাকার নয়, উনি বরিশালের লোক। ওকে ঠিক আছে, বরিশালের ভাই বোনদেরকে বলছি তোমরা আবার ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নিও না, জাস্ট একটা গল্প বললাম। ওকে, তাহলে আমরা 3 ভাবে বুঝে দিলাম এটা বাক্যটা ইন্টারোগেটিভ আছে, আমাদেরকে অ্যাসার্টিভ করতে হবে। বাক্যটা কিন্তু অ্যাফার্মেটিভেও আছে, বাক্যটা আনসার যেটা হবে সেটা অবশ্যই নেগেটিভে হতে হবে। ওকে আচ্ছা, ওই যে বলেছি প্রতিটা বাক্যই কিন্তু 3টা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, 3 রকম সেন্টেন্সই কিন্তু অ্যাফার্মেটিভও হয়, নেগেটিভও হয়। তাহলে এই বাক্যটা অ্যাসার্টিভ তো করবো, সেটা যেন নেগেটিভ আনসার হয়। আচ্ছা খেয়াল করো, হট দো দ্য ফিল্ড বি লস্ট, মানে যদি হেরে যাও বা যদি তুমি হেরে যাও তাহলে কি এমন হবে, কি আসে যায়, হট দো তাতে কি? প্রশ্নটা এরকম, অর্থটা আসছে যে হট দো তাতে কি, দ্য ফিল্ড বি লস্ট যদি হেরে যাও তাতে কি। আচ্ছা তাহলে আমরা জাস্ট এই হট দো এরকম রুলস তুমি আগে পরে পাওনি, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে আমি তোমাদেরকে বলছি এটা যেটা করবে সেটা হচ্ছে হট দো এতটুকু নেগেটিভ শব্দ নিয়ে আসো। দেখো তো আমরা দৈনন্দিন জীবনে যদি বলি তাতে কি, তাতে কি যদি হেরে যাই বা হেরে যাও, আচ্ছা এই তাতে কির পরিবর্তে যদি আমরা নেগেটিভ বলি যে এটা কোনো ব্যাপারই না যদি হেরে যাই বা হেরে যাও, যদি হেরে যাই এটা কোনো ব্যাপারই না যদি হেরে যাই, বলা যায় না? তাহলে এই তাতে কি এর জায়গাতে আমরা লিখব এটা কোনো ব্যাপারই না। তাহলে এতটুকু পরিবর্তন করলেই পুরো বাক্যটা চেঞ্জ হয়ে গেল। ওকে, তাহলে লেখো ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় না, তারপরে যা আছে পুরোপুরি তাই। অর্থাৎ তোমরা এই হট দোয়ের পরিবর্তে, এটা যেহেতু একটা অ্যাফার্মেটিভ শব্দ, তোমরা এর নেগেটিভ শব্দ হচ্ছে ইট ডাজ নট ম্যাটার, তাতে কি এটা কোনো ব্যাপারই না যদি হেরে যাই বা হেরে যাও। ওকে, তাহলে আনসারটা রাইট। ওকে, এবার চলে যাও 6 নম্বর এক্সাম্পলে। ইট ইজ দ্য টাইম ফর প্রিপারেশন, এটাই প্রস্তুতির সময়। সম্ভবত এটা স্টুডেন্ট লাইফের কথা বলছে, যেহেতু স্টুডেন্ট লাইফ হচ্ছে আমাদের একটা প্রস্তুতির সময়। তাহলে এই বাক্যটাও কিন্তু অ্যাফার্মেটিভ আছে, অর্থাৎ হা বোধক আছে, ইন্টারোগেটিভ করতে বলছে, আমরা নেগেটিভ করব এবং ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ যেটাকে বলা হয়। তাহলে অক্সিলারি ভার্বের সঙ্গে তোমরা নট নিয়ে আসো, এজেন্ট বড় হাত দিবে অবশ্যই, এজেন্ট তারপরের যে পজিশন সেটা হচ্ছে সাবজেক্টেড, ইট আই বড় হাত ছিল কিন্তু এখানে ছোট হাত দিবে। তাহলে এজেন্ট ইট, তারপরে কোথাও কোনো পরিবর্তন নাই, শেষে শুধু ইন্টারোগেটিভ সাইন তোমরা দিবে। তো ঠিক আছে ভিউয়ার্স, এই ছিল 1 থেকে 6 নম্বর এক্সারসাইজের সমাধান। এবার চলো আমরা দেখি এর পরের এক্সাম্পল কি আছে। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা পেয়ে গেছি আমাদের নেক্সট এক্সাম্পল গুলো 7, 8 এবং 9 নম্বর এক্সাম্পল। তো ঠিক আছে, ফলো করো। জি। সাবজেক্ট খেয়াল করো, ইট এলিমিনেটস, সরানো বা দূর করা, রিমুভ করা। দ্য টাইম স্পেন্ট ইন এস্টাবলিশিং ফোন কলস, ফোন কল দিতে যে সময় লাগে সে সময়টা এটা দূর করে, মানে এটা অত বেশি সময় নেয় না, ফোন কলে যতটা সময় লাগে এটা, অর্থাৎ ইমেইলকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আসলে এই 7, 8 এবং 9 নম্বরটা না 3টে চমৎকার এক্সাম্পল তোমাদের। অর্থাৎ এর আগে যে আমরা 1 থেকে 6 পর্যন্ত করেছি সেই 6টা ছিল অন্য রকমের, আর এই 3টা অন্য রকমের, সবগুলো রুলসের কম্বাইনেশন চলে আসতেছে এই 9টা এক্সাম্পলের মধ্যে। খেয়াল করো, এই বাক্যে কিন্তু কোথাও কোনো অক্সিলারি ভার্ব নেই, অথচ আমাদের ইন্টারোগেটিভ করতে বলছে। তাহলে আমরা ভার্বের দিকে তাকাই, এলিমিনেটস এর দিকে তোমরা তাকাও তো, এই এলিমিনেটস এর দিকে তাকাও, এটা কিন্তু ভিয়ান আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভিয়ান যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমাদেরকে বাক্যটা আবার অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাদেরকে নেগেটিভ করতে হবে, তাহলে প্রেজেন্টে ডোন্ট অথবা ডাজেন্ট টানতে হবে। তোমাদেরকে আমি রুলস যেদিন শিখিয়েছি যে পর্বে, সেখানে বলেছি যদি এখানে এস থাকে তাহলে তোমরা ডাজেন্ট টানবে। ওকে, তাহলে লিখে দিলাম চোখ বুঝে এখানে ডাজেন্ট, তারপর সাবজেক্ট ইট থেকে শুরু করে এরপর কি বাকি আছে, একদম
এই এলিমিনেটস আর কিন্তু এস হবে না, এখানে কিন্তু আমরা এস লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? এই এস কিন্তু এই ডাজের সঙ্গে চলে এসেছে, তাই তো? তাহলে ডাজেন্ট এর পরেই কিন্তু আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপরে বাকি অংশ একেবারে মাথা পর্যন্ত লিখে যাব, কোথাও কোনো পরিবর্তন চলবে না, শেষে শুধু প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে আমরা ভুল করি কোথায়? আমরা ভুল করি এই এলিমিনেটস এর পরিবর্তে এখানে কি দেব? ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট, এখানে ভুল করি। আর ভুল করি এখানে এস ব্যবহার করে, যেহেতু এখানে এস দিয়েছি এখানে দিব না, ঠিক আছে? তাহলে 1 নম্বরের অ্যান্সার হয়ে গেল। এবার চলো আমরা 2 নম্বরটা দেখি। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, 3টা শব্দ নিয়েই কিন্তু এখানে সাবজেক্ট হয়েছে। অলসো এবং ও অর্থে কনজাংশন। মিলস এবং ফ্যাক্টরিগুলো পলিউট মানে দূষিত করে ওয়াটার, পানি, ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, দারুণ একটা রুলস। তাহলে টেন্স অনুযায়ী আনতে হবে। চলো আমরা বুঝি এটা কোন টেন্স। এই পলিউটের দিকে তাকাও। পলিউট আমাদেরকে বলে দিচ্ছে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, এই যে ভার্বের ভি অন ফর্ম। ওকে, আমার এক স্টুডেন্টকে V1, V2, V3 শিখিয়েছি। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো ঠিক আছে, ছাত্রটা স্কুলে গিয়ে স্যারকে যখন রুলস বলতেছে তখন ছাত্রটা V1, V2, V3 বলে দিয়েছে, বাট স্যার তাকে কিন্তু পিটাইছে, ওদিকে মারছে। শুনে আমার খুব কষ্ট লাগছে। আসলে স্যার কতটা কম জানে আমার এতটুকু মনে হয়েছে, যে ওনাকে চোখ কান খোলা না। আসলে স্যার হচ্ছে বৃদ্ধ স্যার। পরে চিন্তা করলাম তো মানে ব্যাকডেটেড স্যার। তার মানে ওনার উচিত ছিল ওই সময় জিজ্ঞেস করা যে এই ছেলে তুমি V1, V2, V3 দ্বারা কি বোঝাতে চাচ্ছ? কিন্তু বলতে পারতো যে স্যার V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, আর V3 হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। আরে সমস্ত বিশ্ব চলতেছে এখন লেটেস্ট মডেলে, সব কিছু এখন লেটেস্ট। তার কাছে জিজ্ঞেস করতে পারতো স্যার। তাকে কিন্তু পিটাইছে, বেদ দিয়ে পিটাইছে। স্যার না কষাই, আমি অবাক হয়ে যাই। তা সব জায়গায় অনলাইনে কি স্যার চোখ রাখে না? আমি তো অনেক গ্রামার বইতেও দেখেছি স্যাররা সেখানে V1, V3 ব্যবহার করেছে। তার কাছে জিজ্ঞেস করতে পারতো যে স্যার আসলে সে বুঝতেছে কিনা, নাকি সে তোতা পাখির মতো V1, V2, V3 বলে যাচ্ছে, সে বুঝতেছে কিনা। সে স্টুডেন্টটা খারাপ ছিল না, সে স্টুডেন্টটা অবশ্যই ভালো স্টুডেন্ট ছিল, ও কিন্তু বলতে পারতো। তো যাই হোক, এখানে আমি V1 লিখেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তাহলে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে আর বাকি থাকলো না। তাহলে প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে ডোন্ট অথবা ডিডেন্ট আসবে, যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, অ্যান্সারটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে ডোন্ট অথবা ডিডেন্ট, সরি ডোন্ট অথবা ডাজেন্ট হবে। আচ্ছা, তাহলে আমরা কি এখানে কি এস আছে? নাই। তাহলে আমরা কিন্তু ডাজেন্ট লিখবো না। একটা ভার্বের তো 2টা ফর্ম আছে, তাই না? এস ফর্ম আর বেস ফর্ম। তো এই ভার্বটা আছে বেস ফর্মে আছে, তাহলে আমরা এসে টানবো না, আমরা ডোন্ট লিখবো। ওকে, লিখে দিয়েছি সে ডোন্ট। তারপরে কিন্তু সাবজেক্টের পজিশন আমি বারবার বলি, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ। তারপর যা আছে তাই, কোথাও কোনো পরিবর্তন করবে না। ভুলটা যেন এখানে না হয়। ডোন্ট লিখেছি, অর্থাৎ এখানে V1 ছিল, V1 হবেও V1, লাস্টে যা আছে তাই, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অ্যান্সার রাইট। 9 এক্সাম্পল, 9 নম্বরে চলে যাও। দ্য ফ্যামিলিজ লাইফ, পারিবারিক জীবন, চেঞ্জড, পাল্টে গেছে, ড্রামাটিক্যালি, নাটকীয়ভাবে, আফটার দেয়ার ফাদার্স ডেথ, তাদের পিতার মৃত্যুর পরে তাদের পারিবারিক যে জীবন সেটা নাটকীয়ভাবে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তাহলে এখানেও কিন্তু অক্সিলারি ভার্ব নেই। মজার বিষয় হচ্ছে 3টা এক্সাম্পলই 3 রকমের। একটাতে আসছিল ডাজেন্ট, একটাতে আসছিল ডোন্ট, এবার আসতেছে ডিডেন্ট। কেন ডিডেন্ট আসবে? চেঞ্জড, এই ভার্বের দিকে তাকাও, এটা পাস্ট টেন্স। V2 রয়েছে এখানে, V2 এই যে আমি লিখে রেখেছি V2। তাহলে চোখ বন্ধ করে ডিডেন্ট ব্যবহার করতে পারি, যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ আছে আমরা কিন্তু নেগেটিভ করব। তারপর সাবজেক্ট কি আছে? দ্য ফ্যামিলিজ লাইফ, পারিবারিক জীবন, লিখে দিলাম সেই সাবজেক্ট। তারপরে আমি আরেকটু লিখেছি এই জন্য যে এখানে সেই স্টুডেন্টটা ভুল করে, এখানে চেঞ্জড তারা লিখে দেয়। চেঞ্জ লিখবো না, এই চেঞ্জটা আমাকে বুঝতে সাহায্য করেছে যে এখানে ডিডেন্ট আসবে। যেহেতু ডিডেন্ট লিখেছে সেহেতু এখানে আমরা সেই বেস ফর্মটাকে লিখবো। ওকে, তারপরে যা আছে তাই, ড্রামাটিক্যালি, আফটার দেয়ার ফাদার্স ডেথ, যা আছে তাই হবে, শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের 9 নম্বর এক্সাম্পল। তো চলো আমরা দেখি আজকের শেষ এবং 10 নম্বর এক্সাম্পলে কি আছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকের প্র্যাকটিস ক্লাসের শেষ এক্সাম্পলটা পেয়ে গেছি। ইউ ক্যান নট বি হ্যাপি উইদাউট ইট। অ্যাকচুয়ালি ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আমার সহকর্মী এই এক ভাই
10টা এক্সাম্পল খুঁজতে আজকে 1 থেকে 60 মডেল পর্যন্ত চলে গেছে। অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ একটা দুঃখ আসে, বেশি আসে না এটা। তারপর আমরা শিখবো, ওই একটা মার্কসও আমরা হাতছাড়া করতে চাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে বাক্যটা কিন্তু নেগেটিভ আছে, ইউ ক্যান্ট বি হ্যাপি উইদাউট ইট, তুমি এটা ছাড়া সুখী হতে পারবে না। ওকে, তাহলে বাক্যটা যেহেতু নেগেটিভ আছে, আমাদের অ্যান্সারটা কি হবে? অবশ্যই অ্যাফার্মেটিভ অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে আমাদের অক্সিলারি ভার্বটা খুঁজে বের করি। এই যে ক্যান কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে শুরুতেই ক্যানকে নিয়ে আসো, নট কিন্তু বাদ যাচ্ছে, ক্যান। তারপরে পজিশন হচ্ছে সাবজেক্টের ইউ, যেহেতু মানে ইউটা মাঝখানে বসেছে, এই কারণে কিন্তু আমরা ইউটা ওয়াইটাকে ছোট হাত দিয়েছি, নটটা উঠে যাবে, আর বাদ বাকি যা কিছু আছে তা বসিয়ে দিব, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইখানে প্রশ্নবোধক চিহ্নের জন্য এটা ভুল করে আসে পরীক্ষার হলে। তোমাদের চোখ কান সজাগ রাখতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারো, লাইক দিতে পারো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে লক্ষ কোটি ধন্যবাদ দিয়েছি। আর যারা সাবস্ক্রাইব করনি, তোমরা যদি মনে করো যে আজকের ক্লাস থেকে কিছু শিখতে পেরেছো, তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গ্রামাটিক্যাল আইটেম নিয়ে। ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আল্লাহ হাফেজ।